নির্বাচন যখন হবে, আপনি কি মনে করেন যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তো যথেষ্ট চেষ্টা করবেন বা করবেন, কিন্তু আমাদের মধ্যে 2024 সালের পর একটা মব কালচার শুরু হয়ে গিয়েছে, এটা যেটা খুবই দুঃখজনক, এবং এই মব কালচার নির্বাচনকে প্রভাবিত করতে পারে। ধরেন ভোট কেন্দ্রে তো নানা রকম ঘটনা ঘটে, আমরা অতীতেও দেখে এসেছি। সামনে কি হয় জানি না, কিন্তু আমার আশঙ্কা যে এই মব কালচারকে নিয়ে আপনি ধরেন নির্বাচন পরিবেশ পরিস্থিতি এবং এই সার্বিক পরিস্থিতি এবং মব কালচারের বিষয়গুলিকে নিয়ে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি যদি খেয়াল করেন, বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু সবাই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে। এবং আপনি ইনফ্যাক্ট খেয়াল করে দেখবেন যে জামাত, বিএনপি, এরা দুইজনই এখন বাংলাদেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, সবচেয়ে বড় দল। আহ, বড় দল, এবং হচ্ছে যে জামাতের তরফ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডের কথা। এবং তারা বারবারই বলছে যে হতেছে নির্বাচনী যে লেভেল প্লেইং ফিল্ড সেটা এখন পর্যন্ত ঠিক নাই। এখন সেটাকে ঠিক করতে যে আপনার হাতে যে ফাংশনাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, সবাই কিন্তু আসলে ফাংশনাল অবস্থায় নেই। আমরা জানি 5ই আগস্টের পরে বাংলাদেশের অধিকাংশ থানা এখন পর্যন্ত ফাংশনাল অবস্থায় পৌঁছায়নি। সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে, দায়িত্ব পালন করার পরে আমরা আশা করি সে তার ব্যারাকেও হয়তো ফেরত যাবে। সেনাবাহিনী যখন ব্যারাকে ফেরত যাবে, সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা যেটা রক্ষা করা হয় বা এটাকে হতেছে যে সাধারণ মানুষের আহ, মানে নিরাপত্তা উপযোগী করে রাখে পুলিশ বাহিনী। সেই পুলিশ বাহিনী সারা থানা যদি এরকম ফাংশনাল অবস্থায় না থাকে, পুলিশ বাহিনী আসলে সেটাকে কতটুকু হ্যান্ডেল করতে পারবে? হ্যাঁ। তো আমার মনে হয় যে এটা খুবই অপ্রতুল অবস্থায় আছে। এবং এই আহ, আপনি যাদেরকে দিয়ে প্রধানতম আপনার যারা স্টেক, এই পুলিশ বাহিনী, বাংলাদেশ পুলিশ, এই পুলিশকে দিয়ে আপনি ধরেন হচ্ছে যে এই আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোটা রক্ষা করতে পারবেন না। এবং হচ্ছে যে এই শিডিউল ঘোষণা হয়ে যাওয়ার পরে, যখন হচ্ছে এই তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা দলই এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে। তো লেভেল প্লেইং ফিল্ডও তো আসলে ঠিক নাই। হুম। এখন ওখানে ধরেন হচ্ছে যে আপনি ধরে নেন পঞ্চগড় এক আসন, পঞ্চগড় এক আসনে একজন হয়তো হেভিওয়েট প্রার্থী আছেন। ধরে নিলাম বিএনপিরই হয়তো একজন হেভিওয়েট প্রার্থী আছেন, তার ওখানে জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা বিপুল। কিন্তু তার হয়তো ওখানে ধরে নিলাম আমি 1 লাখ ভোট আছে, কিন্তু সেখানে যদি আমি ধরে নেন যে এনসিপির তরফ থেকে কোন একজন প্রার্থীকে দেয়া হলো। আমরা খুবই সাধারণভাবে জানি যে এরা আসলে খুবই নতুন দল, নতুন ভাবে তারা আসলে রাজনীতির ময়দানে এসেছেন। এখন তার ধরে নেন আপনার আসলে হতেছে 1,000 প্রার্থী আছে, 1,000 সমর্থক আছেন। সেই 1,000 সমর্থক তার জন্য যে ভোট চাইবে, ভোট চাওয়ার জন্য মিছিল করবে, মিটিং করবে, সেটা যাতে নিরাপদে নির্বিঘ্নে করতে পারে। হ্যাঁ, সেই পরিস্থিতি কি তৈরি করা হয়েছে? এই পরিস্থিতি তৈরি করার দায়িত্ব আসলে কে নেবে? সেনাবাহিনী নেবে? সেনাবাহিনী কি সবসময় আসলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকতে পারবে? প্রশাসন নেবে? পুলিশ বাহিনী নেবে? হ্যাঁ, বাংলাদেশ পুলিশ নেবে? এইটা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার না। ফলে আবার যদি এই যে মব কালচারের কথা আপনি যেটা বলছেন, সেই ভোট কেন্দ্রে যদি ধরেন হচ্ছে যে মব কালচার তৈরি করে ফেলা হয়, মব কালচার তৈরি করে ফেলে ভোট কেন্দ্র দখল করা হয়, সেটাকে থামাবে কে? ধরেন আহ সেনাবাহিনীর পক্ষে একই সময়ে, ধরেন পঞ্চগড় এক আসনের কথাই উদাহরণের অর্থে বলছিলাম আমি, সেখানে ধরেন হতেছে ভোট কেন্দ্র আছে, ধরে নেন কথার অর্থে 500 ভোট কেন্দ্র আছে। 500 ভোট কেন্দ্রে কি হতেছে যে সেনাবাহিনীর পক্ষে একই সঙ্গে একই সক্ষমতায় উপস্থিত হওয়া সম্ভব? আমি জানি যে হচ্ছে যে প্রত্যেকটা কেন্দ্র হয়তো ঝুঁকিপূর্ণ নয়, 500টার মধ্যে হয়তো 5টা কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কিন্তু 6 নাম্বার কেন্দ্রটা যে ঝুঁকিপূর্ণ তৈরি হবে না, সেই গ্যারান্টি কে দেবে? হুম। সেই পরিস্থিতি কি বাংলাদেশে আছে? সেই পরিস্থিতি এখন পর্যন্ত বাংলাদেশে নাই। সেই পরিস্থিতিটা ঠিক করার জন্য ইসিকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে আমি মনে করি যে আহ একদম ফার্স্ট প্রায়োরিটি বেসিসে নজর দিতে হবে। আমি যদি প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের কথা কোট করি এখানে একটু, আমি যদি আপনাকে বলি, পড়ে শোনাই, তাহলে দেখেন, তারপরে আসছি যে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সাহেব আরও বলেন যে 2024 সালের 5 আগস্টের সঙ্গে তুলনা করে দেখুন, তখন থানাগুলো ছিল অকার্যকর, পুলিশ স্টেশন নড়ছিল না। এ সময়ের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নত হয়েছে। ইনশাল্লাহ আমরা এখন শান্তিতে চলাফেরা করতে পারছি, রাস্তায় চলাফেরা করছি, শান্তিতে ঘুমাতে পারছি।
একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আশা করি যে সাধারণ মানুষের সাথে আপনার কথা বলার সুযোগ হয়, চলাফেরা করেন। তো সাধারণ মানুষ ও নির্বাচন কমিশনার মহোদয় তিনি হয়তো নিরাপত্তা পান বিশেষভাবে। সাধারণ মানুষ তারা কি বলছেন, তারা কি নিরাপদে চলাফেরা করতে পারছেন, তারা কি শান্তিতে ঘুমাতে পারছেন, থানাগুলি কি পুরোপুরি ফাংশনালভাবে ফাংশন করতে পারছেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কি পর্যায়ে আছে, আপনি যদি একটু ব্যাখ্যা করেন বা আপনার মন্তব্য একজন সাধারণ নাগরিক হিসেবে। নিজে নিরাপত্তার চাদরের মধ্যে থাকেন, সাধারণ জনগণ তো আসলে সেরকম নিরাপত্তার চাদরে থাকেন না। একটা হাইপোথেটিক্যালি যদি একটা কথা ধরে নিই, সেটা হতেছে যে যেসব উন্নত বিশ্বের যেসব উন্নত রাষ্ট্রগুলি আছে, সেখানে কেউই হতেছে যে অপরাধ ঘটে যাওয়ার আগে সেটাকে তো থামাতে পারে না, কিন্তু অপরাধ হওয়ার পরে সেটাকে ভালোভাবে মেজার করে, সেটাকে সেই ব্যাপারে তারা পদক্ষেপ নেয়। একই অবস্থা বাংলাদেশের ক্ষেত্রেও হয়তো প্রযোজ্য, যে অপরাধ হওয়ার আগে আপনি সেটাকে আহ আহ, ইয়ে করে ফেলতে পারবেন না, থামিয়ে ফেলতে পারবেন না। অপরাধ হওয়ার পরে আপনি আসলে ঠিকঠাক মতো হইতেছে যে যদি পদক্ষেপ নেন তাহলে হয়তো অপরাধের মাত্রা কমে আসে। এই জায়গায় এই বেসিসটাই যদি আমরা আসলে দুইজনে একমত হই, তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, উনি বলছেন যে 5ই আগস্টের সময় যেই থানাগুলি আনফাংশনাল অবস্থায় ছিল সেই থানাগুলি ফাংশনাল হয়েছে, আহ সাধারণ মানুষ এখন নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে। কিন্তু ফাংশনাল কি পুরোপুরি হয়েছে? এই প্রশ্নটা আমি আপনার কাছে করছি। এই যে বক্তব্য প্রধান নির্বাচন কমিশনার দিচ্ছেন যে 5ই আগস্টের পরে যে থানাগুলি নিষ্ক্রিয় অবস্থায় ছিল এখন এগুলি সক্রিয় হয়েছে, এই বক্তব্য কি আমাদের আইজি মহোদয় দিয়েছেন? আইজি মহোদয় কি বলেছেন যে তার আন্ডারে যতগুলি থানা বিলং করে সেই থানাগুলি পুরোপুরি ফাংশনাল? উনি কি এটা বলেছেন একবার আইজি, যিনি আসলে প্রধান পুলিশ কর্মকর্তা? তার মুখ থেকে কিন্তু এই বক্তব্য আমি এখন হ্যাঁ, পর্যন্ত কোনো গণমাধ্যমে দেখিনি। হয়তো দেখিনি। দিয়ে থাকতে পারেন, কিন্তু আমি অন্ততপক্ষে দেখিনি। প্রধান নির্বাচন কমিশনার কোন সূত্রের বেসিসে বা কোন তথ্যের বেসিসে এই কথা বলছেন যে যেই থানাগুলি ফাংশনাল ছিল না সেই থানাগুলি আসলে এখন পুরোপুরি ফাংশনাল? যেই 5ই আগস্টের পরে আমরা যেই পুলিশ নতুন পুলিশ সদস্যদের নিয়ে নেয়ার কথা শুনেছিলাম, যাদের যেই ইয়ে মাত্রায়, সেই পুলিশ সদস্যরা কি পুরোপুরি ট্রেনিং প্রাপ্ত হয়েছেন? তারা কি পুরোপুরি কর্মস্থলে যোগদান করেছেন? সে কি তার দায়িত্ব বুঝে পেয়েছেন? যদি বুঝে পেয়ে থাকেন, সে কি জানেন যে বাংলাদেশে একটি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কি ধরনের ট্রেনিং তার দরকার? সেই ট্রেনিং কি তিনি পেয়েছেন? যে আপনি জানেন যে গণভোট এবং হচ্ছে ভোট, দুইটা জিনিস আপনার একই দিনে অনুষ্ঠিত হবে। সেই গণভোট এবং ভোট যদি একই দিনে অনুষ্ঠিত হয়, আপনি নির্বাচন আহ, সাধারণ জনগণের জন্য ভোট নেয়ার আপনি হতেছে সময় রেখেছেন কয়টা পর্যন্ত? আমি যতটুকু মনে করতে পারি বিকেল সাড়ে সাড়ে চারটা পর্যন্ত। 4:30, হয়তো হ্যাঁ। আর আর সাড়ে সকালবেলা আধা চারটা ঘন্টা পর্যন্ত। বাড়ানো হয়েছে। হ্যাঁ। হ্যাঁ। এখন শীতের দিনে আপনি জানেন যে হচ্ছে সময় খুব দ্রুত, দিনের সময় খুব দ্রুত ফুরিয়ে আসে। তাহলে গণভোট দেওয়ার জন্য এবং ভোট দেওয়ার জন্য একটা সাধারণ মানুষকে দুটো জিনিস তাকে হতেছে যে সেটাকে দিতে হবে, ভোট দিতে তো হবে। এখন দেওয়ার জন্য এই টাইমটাকে কি আপনি প্রতুল বলে মনে করেন? এটা কি পর্যাপ্ত বলে মনে করেন? একটা প্রশ্ন আমি আপনার কাছে রেখে গেলাম, আরেকটা প্রশ্ন আমি আপনাকে করছি। আপনি একটু খেয়াল করে দেখবেন গণমাধ্যমের বিভিন্ন জায়গায়, সেটা ইলেকট্রনিক গণমাধ্যম বলেন বা হচ্ছে যে আপনি প্রিন্টেড মিডিয়া, যে কোনো জায়গায় আপনি একটু খেয়াল করে দেখবেন যে প্রধান নির্বাচন কমিশনার মক ভোটের আয়োজন করছেন, ডেমো ভোটের আয়োজন করছেন। সেই ডেমো হুম। ভোটের আয়োজনগুলো কোথায় করছেন? উনি আরবান এরিয়া গুলাতে করছেন। ঢাকা, আপনাকে তো যাওয়া উচিত ছিল বরিশালের কোন একটা প্রান্তিক গ্রামে, যেখানে সাধারণ মানুষ জানে না যে তাকে কিভাবে এই দুইটা ভোট ম্যানেজ করতে হবে। ম্যানেজ তাকে করতে তো হবে। শেখাতে হবে, তাকে ডেমো দিতে হবে, তাকে ভিডিও দেখাতে হবে, তাকে তার কাছে নানাভাবে প্রচারটা পৌঁছাতে হবে। হ্যাঁ, এখন সাধারণ মানুষ ধরেন হতেছে এখন কত সংখ্যক মানুষ টেলিভিশন দেখে, সে কত সংখ্যক মানুষ হচ্ছে যে এখন ইয়ে করে, সে দেখে আসলে মোবাইল, সে সে মোবাইলে জানার চেষ্টা করে, সে মুখে মুখে প্রচারণাটা এখন পর্যন্ত বাংলাদেশের যোগাযোগের একটা বড় মাধ্যম। আপনি সেই মাধ্যমে কি সাধারণ মানুষের কাছে আসলে পৌঁছালেন? এখন সে যখনই হঠাৎ করে দুইটা ব্যালট পেপার পাবে বা গণভোটের একটা কাগজ আর একটা ব্যালট পেপার যখন সে পাবে, পাওয়ার পরে সে তো প্রথমেই প্রশ্ন করবে যে দুইটা কাগজ কেন, আমি কি করব? এই প্রশ্নের হুম, উত্তরটাকে হুম। তো প্রিসাইডিং অফিসারকে তো দিতে হবে। দিতে সো হবে। এই প্রশ্ন শুধুমাত্র একজন করে জেনে যাবেন তা কিন্তু নয়, তাকে হচ্ছে যে বারবার সেই প্রশ্ন উত্তর দিতে হবে। সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তার কিন্তু সময় প্রয়োজন। দেশের একটি গণমাধ্যমে কাজ করি, বলতে পারেন প্রধান সারির গণমাধ্যমে আমি কাজ করি, আমি কিন্তু এখন পর্যন্ত জানি না যে এরকম কোনো ব্যবস্থার আয়োজন করা হয়েছে। নিশ্চয়ই, এবং আমি মনে করি যে একটি অংশগ্রহণমূলক ভোট হবে।
অংশগ্রহণমূলক নির্বাচন এই জাতিকে উপহার দেবে এই অন্তর্বর্তী সরকার এবং এই নির্বাচন কমিশন।